ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণার তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে এটাই মনের আশা। সো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার যারা নতুন ভিউয়ার্স এবং নতুন সাবস্ক্রাইবার তাদের তো অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। আর যারা পুরনো ভিউয়ার্স আছো, যারা রেগুলার ভিউয়ার্স আছো, তাদেরও অনেক ভালোবাসা আমার পরিবারের একজন হয়ে থাকার জন্য। কারণ আমি কিন্তু ব্লগ অনেকটাই গ্যাপে দিই, তোমরা জানো, এবং সেটার কারণও তোমরা জানো। দুটো বেবি নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটে, আর তার মধ্যে কিন্তু ওদের এক্সাম ছিল, আর বড়জনকে তো আমাকে একটু এক্সট্রাই টাইম দিতে হয়। তার সাথে কিন্তু আমার ছেলেদের স্পোর্টস ছিল, সেই সমস্ত কিছু সেরে ঠেরে আর ফ্যামিলিকে সময় টময় দেওয়ার পরে কিন্তু আজকে আবার ব্লগটা নিয়ে আসার সুযোগ পেয়েছি। তো এইভাবেই আমার ব্লগগুলো গ্যাপে আসলেও তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগে। দেখো, আজকের যে দিনের ব্লগ সেটা হচ্ছে দিওয়ালির পরের দিন এবং আমার যে ভাইফোঁটা সেই ভাইফোঁটার আগের দিনের ব্লগ। তো এই দিনকে আমরা কিন্তু চলে গেছিলাম মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে গিয়ে, মানে আমি বাবার বাড়িকে মায়ের বাড়ি বলি, তোমরা সবাই জানো। তো এক্ষেত্রে আমি কিন্তু ওখানে চলে গিয়েছিলাম রাত্রেবেলা, আর সেই দিন রাতের ডিনারটা মায়ের বাড়িতেই করেছিলাম। আর যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রথমেই চেষ্টা করছিলাম আগে বাজিগুলো ফাটিয়ে নেওয়া যাক। আসলে কালী পুজোর দিনকে প্রচুর কিছু গোছানো, আমার ঘরের ডেকোরেশন থেকে শুরু করে প্রদীপগুলো জ্বালানো থেকে শুরু করে মিশন যাওয়া, এই সমস্ত কিছুতে দিন কেটে গেছে। আর ছেলেরাও আমাদের সাথে 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 ওই জিনিসগুলো করেছে, অথচ তারা কিন্তু বাজিটা ফুটিয়ে উঠতে পারেনি। তার সাথে কিন্তু আবার পরদিন দিওয়ালির দিন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। প্রচুর ঠাকুর দেখেছি, খুব মজা হয়েছে, ভালো লেগেছে, আর ওদেরও ভালো লেগেছিল দিদা দাদুর সাথে বেরিয়ে। তো ওই কারণে আমরা কিন্তু তার পরের দিন আর লেট করলাম না, যে না, পুজোটা শেষ তো হয়েই গেছে, দিওয়ালি তো শেষ হয়ে গেছে, এবার বাজিটা ফাটিয়ে নেওয়া যাক, আর কত দেরি করব। তো এই দিনকে আমরা চলে এসেছিলাম বাজি ফাটাতে। তো অ্যাকচুয়ালি মায়ের বাড়ি থেকে বাজিটা ফাটানোর কথা, কারণ সমস্ত বাজিগুলো মায়ের বাড়িতেই ছিল। তো এক্ষেত্রে আমরা কিন্তু বাজি ফাটাচ্ছিলাম, বেশ মজাও করছিলাম। আর এক ধরনের ছোট ছোট চটপটিগুলো বেরিয়েছে না, জানি না ওগুলোকে কি বলে, ওগুলো না বেশ ভালো লাগে। আর সেইগুলো একসাথে অনেকগুলো ফাটালেও যেরকম মজা পাওয়া যায়, একটা ফাটালেও সেরকম মজা পাওয়া যায়, কারণ একদম ছোট ছোট হয়, ওগুলোর মধ্যে কোনো আগুন জ্বলে না, আর খুব মজা লাগে। আর বিশেষ করে যারা বাজির ক্ষেত্রে বাজি ভয় পায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বাজিগুলো ফাটানো খুব ইজি, যেরকম আমি। তবে বাজি ভয় ফেলেও আমি কিন্তু এতটা ভয় পাই না যেখানে আমি বাজি ফাটাবই না। আমি কিন্তু বাজি ফাটাই, সবার সাথে এনজয় করার চেষ্টা করি। তবে আমার ভয় লাগে আমার সন্তানদের নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে আমি অনেক বেশি বদার্ড এইসব ব্যাপারে। আর আমি অনেক বেশি আমার ছেলেদের নিয়ে রিয়্যাক্ট করে ফেলি, কারণ আমি সন্তানদের ক্ষেত্রে এতটুকু মানে অবহেলা আমি একদমই মানতে পারি না, সেটা আমার নিজের ক্ষেত্রে হলেও। কখনো যদি মনে হয় যে আমি আমার সন্তানকে সময়টা একটু কম দিয়ে ফেলছি, অমনি গিল্টি ফিল হতে থাকে। তো আমি জানি যে আমার মনে হয় যে আমি যতটা পারি চেষ্টা করি আমার বাচ্চাদের দেখার, তবুও কোথাও একটা যেন মায়েদের খুঁত থেকেই যায়, মায়েদের যেন কোথাও একটা নিজের মধ্যেও একটা দ্বন্দ্ব থেকে যায় যে আমি কি আমার বাচ্চাটাকে আরও ভালো করে মানুষ করতে পারি না, আমি কি আমার বাচ্চার ক্ষেত্রে কিছু অবহেলা করছি। এটাই হয়তো আমাদের বেটার মা হয়ে উঠতে সাহায্য করে। তো যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি হয়তো, জানি না তোমাদের আমার কথাটা কেমন লাগে, যা বলি মন থেকেই কিন্তু বলি। তো যাই হোক বন্ধুরা, এক্ষেত্রে বলি আমি কিন্তু তার পর দিনকে চলে এলাম, আর অর্থাৎ আগের দিনকে মায়ের বাড়িতে বাজি ফোটানো হলো, পরের দিন আমরা কিন্তু যাব একটু মায়ের বাড়িতেই আবার দুপুরবেলা। আর এই সময়টা আমি বাড়িতে একা ছিলাম, শুভ্র বাবান আর ছোটুকে নিয়ে কিন্তু চলে গিয়েছিল ওর দিদির বাড়ি, অর্থাৎ আমার নিজের যে ননদ তার বাড়িতে। আর ওনার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি কলাবাগানের ওখানে, অর্থাৎ যারা বেলঘড়িয়ায় থাকে তারা জানবে। তো দিদিভাইয়ের বাড়িতে যেহেতু চলে গিয়েছিল, সেহেতু আমি তো রেডি টেডি হয়ে বসেছিলাম। তারপরে আমি ভাবলাম যে ওকে একটু ডেকে নিই, আমাকে একটু মায়ের বাড়িতে দিয়ে আসতে বলি। আসলে বাড়ি থেকে একা বেরোই না, তো সেদিনও একা তালা দিয়ে বেরোনোর সাহস পাচ্ছিলাম না। আর ইদানিং কি হয়েছে যে আমাদের এখানে দুপুরবেলা করে
কিছু মানুষ মানে অপরিচিত কিছু মানুষ যাদেরকে দেখা যাচ্ছে, যাদের সিসিটিভি ক্যামেরাতে, আমাদের যে ফ্ল্যাট সেখানের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে যে দুপুরবেলা দুজন লোক এসে কিছু একটা খুঁজছিল এবং তাদেরকে কেউ চেনে না। এটা কিন্তু আমাদের কাছে, যিনি ল্যান্ড হোল্ডার তার কাছে কিন্তু এই খবরটা এসছে। আর ল্যান্ড হোল্ডার যিনি অমল সাহা চৌধুরী, উনি কিন্তু আমার বরের সাথে বেশ ভালো যোগাযোগ আছে ওনার। আর ভদ্রলোক বেশ ভালো বলে এখনো পর্যন্ত আমার মনে হয়। পুরো ফ্ল্যাটের মধ্যে ওই একজনকেই আমার মনে হয় একটুখানি ভদ্রস্থ, ভালো। আসলে কি বলতো, মানুষ অনেক ক্ষেত্রেই দেখতে যেরকমই হোক না কেন এবং ওপরে ওপরে যা বিহেভ করুক না কেন, সেটা কিন্তু মানুষের আসল পরিচয় নয়। মানুষের ভেতরে কি আছে, এটাই হচ্ছে আসল পরিচয়। অনেকেই আছে যারা ওপরে ওপরে একটা ভালো মানুষই সবার সাথে রাখার চেষ্টা করে, কিন্তু তাদের সাথে মিশলে বোঝা যায় যে কতখানি ক্ষতবিক্ষত হতে হয় তাদের সাথে মিশলে, আর কতখানি বিষ থাকতে পারে মানুষের মনে। তো যাই হোক, তোমরা তো এর মধ্যে দেখেই নিলে কি কি খাবার আমি খেয়েছি। মাটন ছিল, তার সাথে অনেক কিছুই ছিল। মাটনের সাথে ছিল হচ্ছে শসা, পেঁয়াজ, মানে স্যালাড, এই সমস্ত কিছু ছিল। আর খাওয়া দাওয়া সেরে আমি কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিচ্ছিলাম। মায়ের বাড়িতে এই সমস্ত খাওয়া হয়েছে, আর মাটন খেতে আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এবার চলে আসি এখানে দেখো যে আমার ছেলেকে, বড় ছেলেকে টিকাটা পরিয়ে দিচ্ছে, অর্থাৎ যে বড় ছেলেকে ভাইফোঁটা দিচ্ছে সে হচ্ছে রাই, আমার নিজের ননদের মেয়ে, একমাত্র মেয়ে। দীর্ঘ বেশ কয়েক বছর পর, 8-9 বছর পর, বিয়ের 8-9 বছর পর আমার ননদের কিন্তু সন্তান হয়। সুতরাং ও কিন্তু ওর বাড়ির খুব আদরের একটা মেয়ে। আর এই যে বাড়িটা, এটা হচ্ছে আমার ননদের বাড়ি, আর এ কিন্তু আমার নিজের ননদ, এবং ওনার নাম হচ্ছে মণিকুন্তলা দত্ত। তো যাই হোক, ও এখানে রাইয়ের ভালো নাম হচ্ছে মোহনা। এবার তো এক্ষেত্রে তো দেওয়া হয়ে গেল আমার বড় ছেলেকে ভাইফোঁটা। এবার চলে যাই আমার বরকে কিভাবে ভাইফোঁটা দিচ্ছে সেটা দেখতে। সো ফ্রেন্ডস, আমার বরকে, আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছে ফোঁটা আমার ননদ, এবং ওনার নাম তো আমি তোমাদের সাথে শেয়ার করলামই। আর এক্ষেত্রে বলে রাখি, এই যে ক্যামেরায় আমি ওনাকে নিয়েছি বা আমার চ্যানেলে ওনাকে দেখাচ্ছি, এটা কিন্তু আমি পারমিশন না নিয়েই করেছি। জানি না দিদিভাইয়ের কেমন লাগবে, তবে এটা আমার পারমিশন না নিয়ে করাটা হয়তো উচিত হয়নি, কিন্তু কিছু করার নেই। কিছুটা ব্লগের খাতিরে আর কিছুটা এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য আমি কিন্তু এই ব্লগের মধ্যে এটা নিয়ে নিলাম। কে না দেখতে ভালোবাসে বলো ভাইফোঁটার রিচুয়ালসগুলো একটা ব্লগের মাধ্যমে? আমরা কিন্তু সকলেই ভালোবাসি। বাঙালির এই যে প্রথাগুলো, এগুলো কিন্তু আমাদের মনে সত্যিই দাগ কেটে যায়। আর ব্লগে এগুলো যদি শেয়ার করি, আশা করি এগুলো সবারই ভালো লাগবে। তো ওদের দেখো রীতিটা কীরকম, একবার টিকা দিয়ে তারপরে আঙুলটা ঘুরিয়ে এনে আবার টিকা দিতে হবে, আবার আঙুল ঘুরিয়ে এনে আবার টিকা দিতে হবে, এইভাবে 3 বার করতে হবে। তো যাই হোক, এটা বেশ ভালো। আর বিভিন্ন ভাইফোঁটার বিভিন্ন ধরনের কিন্তু, মানে ভাইফোঁটার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, কিন্তু সমস্তটা ওই কিনি আঙুল দিয়ে বা হাতের একেবারে কোণার আঙুলটা দিয়েই কিন্তু করা হয়। তো যাই হোক, এবার মিষ্টি খাইয়ে দেওয়ার পালা। এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে, শুভ্রর সাথে আমার যখন বিয়ে হয়, সে সময় শুভ্র যখন আমাদের বাড়িতে আসে, সেখান থেকে শুরু করে ওর বাড়িতে পর্যন্ত, ওর দিদিভাইয়ের বাড়িতে পর্যন্ত, ও কিন্তু যখনই মিষ্টি দিয়েছে গোটা মিষ্টিটাই মুখে পুরে নিয়েছে। তো এটা নিয়ে সবাই কিন্তু খুব হাসাহাসি করেছে যে একটু লজ্জা করে খাও। তো এই জিনিসটা কিন্তু ওর নেই। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, যেটা আমার ছোট ছেলের হয়েছে। আমার ছোট ছেলে পুরোটাই আমার বরের মতোই স্বভাব, সমস্ত দিক থেকে বরের মতো হয়েছে। আর এ প্রসঙ্গে বলি, এই বাড়িতেই কিন্তু আমি বিয়ে করে উঠেছিলাম। হয়তো বাড়িটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সবারই একটা প্রাইভেসির ব্যাপার রয়েছে। চলো আরো কয়েকজনের ভাইফোঁটা দেখিয়ে দিই। আরে একটু ডাক না, আয় ললো। আরে উপরে জামাই এ করছে। আরে মন্ত্র বলবা কে? মন্ত্র বলো। এ ভাই ডাক দে। বল কি কেন মাত্র দিয়া দি, তারপরে আমি দিদি। দেখ তুই দোয়া শুরু কর না। দোয়া শুরু কর। তোর অসুবিধা কি? বাপি তো দেয়। বাপি
আমার বাপিনে কিছু আনতে দিয়েছিস তুই? আমি তোমাদের দুজনকে দিয়ে দিই, বাপকে একটা দাও। হ্যাঁ, তো দে শুরু কর। তুই ভুলে বাচ্চাদেরকে দিস না খালি। এতদিন বাধা দিলেও কিছু মাইন্ড করো না। হ্যাঁ। অনেকদিন হয়ে গেছে। দেখো ব্লগ বানাতে গিয়ে আমার নিজেরই হাসি পাচ্ছে। এখানে যে কালো মতন ভদ্রলোক বসে আছেন ওই পাশে ব্লু কালারের জামা পরা, উনি আসলে হচ্ছে এই বাড়িরই যে মানে আমার ননদের যে ননদ তার হাজবেন্ড। এবার আমার ননদকে বলা হচ্ছে যে ভাইফোঁটা তাড়াতাড়ি দাও, কিন্তু ভুল করে নিজের হাজবেন্ডকে দিয়ে দিও না। তো সেটা নিয়েই কিন্তু ওরা মজা করছে, আর এটা বা এই ধরনের মজা কিন্তু ওদের হয়। তো যাই হোক, এক্ষেত্রে দেখো আরেকজন যিনি সাদা জামা পরে বসে আছেন, ওনাকে আমি চিনি না, তবে ওনার যে ভাগ্নি ওকে আমি চিনি। তো যাই হোক, এবার দেখিয়ে দিই আমার ননদের হাজবেন্ডকে। এখানে অরেঞ্জ কালারের জামা পরা, কাঁচা পাকা চুল দাড়ি, ইনি হচ্ছেন আমার ননদের হাজবেন্ড। আর উনি কিন্তু একজন বড় আর্টিস্ট। ওনার পুরো বাড়িটায় ওনার তৈরি স্কাল্পচারে ভর্তি, মানে ওনার বাড়ির অধিকাংশ ডেকোরেশন হচ্ছে ওই স্কাল্পচার দিয়ে। আর তার সাথে ওনার আঁকা থেকে শুরু করে ওনার মূর্তি থেকে শুরু করে এই সমস্ত কিছু কিন্তু বড় বড় এক্সিবিশনেও যায়, বড় বড় জায়গাতেও যায়, সেগুলো সেলও হয়। তো যাই হোক, ওনার পাশের যে আরেকজন বসে আছেন গ্রিন আর স্ট্রাইপ দেওয়া জামা পরে, ওনার নাম হচ্ছে চঞ্চল, মানে আমার ননদের হাজবেন্ডের নাম হচ্ছে চন্দন, আর তার পাশের তিনি ভাই, তার নাম হচ্ছে চঞ্চল। আর উনিও কিন্তু ওই চঞ্চলদাও কিন্তু ভীষণ ভালো মনের একজন মানুষ। চঞ্চলদা ভীষণ ভালো, আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে যতবার আমি ওখানে গেছি। তো যাই হোক, চলো এবার দেখে নিই বাবানের সাথে কে ঢাক বাজাচ্ছে। এখানে ছোট কিন্তু বাবানের ঢাক বাজানো দেখে নিজেকেও আটকে রাখতে পারিনি, আবার ঢাক বাজাতে চলে এসছে। আবার দুজনে যেখানেই যাবে সেখানে একটু মারপিট হবে না, সেটা কি হয়? আর দুজনে এক জায়গায় হলেই মারপিট, আর সেই মারপিট সেই ঝগড়া থেকে আমাদের মাথা খারাপ। তো যাই হোক, এবার দেখে নাও। খুব ভাগের আওয়াজ শুনে এসে গেছে। বাবা, ভাই ভাই সো ফ্রেন্ডস, এই প্রসঙ্গে বলাই হয়নি, আমার ননদের বাড়িতে কিন্তু বড় করে কালী পুজো হয়। আর কালী ঠাকুরের সাইজটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কত বড় ঠাকুর এবার আনা হয়েছিল। তো যাই হোক, আমার ছেলেরাও তো খুব মজা করেছে, ভাইফোঁটা নিতে গেছে এবং তার সাথে এই কালী পুজোর বরণ এগুলো তো তারা দেখেছে, আর ঢাক বাজানো তারা ভীষণ পছন্দ করে। তো এবার কিন্তু কালী ঠাকুরের ভাসানের সময় হয়ে গেছে, মায়ের ভাসানের সময় হয়ে গেছে। আর ওদের বাড়ির পাশেই কিন্তু পুকুর, সেই পুকুরেই ভাসান হবে। তো যাই হোক, ওরা চলে আসার পর ওদেরকে রেখে আমি আর শুভ্র, মানে ওরা যেহেতু আমার মায়ের বাড়িতে চলে আসার পর আমি আর শুভ্র একটু বেরিয়েছিলাম বেলঘরিয়ায়, এবং তারপরে কিন্তু আমরা এখানে একটু আলু কাবলি খেতে দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে বেলঘরিয়ার ও পারে, অর্থাৎ আমরা যে পারে থাকি তার অপোজিট পারে। তো আমি বাড়িতে এরপরে চলে এসেছি, আর কি কি জিনিস এনেছি সেগুলো শেয়ার করে দিই। এই যে 7-আপের বটলটা, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা আমার বাবা পাঠিয়েছে, কোল্ড ড্রিঙ্ক খেতে ভালোবাসি বলে মাঝে মাঝেই এনে রাখে আমার জন্য। আর এইটা হচ্ছে সেলিব্রেশনের 2টো প্যাকেট, আর এই দুটো কিন্তু আমার ছেলেরা ওদের ভাইফোঁটাতে পেয়েছে। আরেকটা যে বক্স দেখতে পাচ্ছ ওটা শুভ্র পেয়েছে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে লাউপালার সেট। আর লাউপালার যে কোম্পানিটা সেটা কিন্তু খুব ভালো কোম্পানি আমরা জানি। আর আমার ননদ কিন্তু এটাই গিফট করেছিল আমার বরকে ভাইফোঁটাতে। ফ্রেন্ডস, যাই হোক,
ভাইফোঁটার আগের দিন এবং ভাইফোঁটার দিনের ব্লগ নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করো, যাতে নতুন করে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারি। আর তোমাদের এই এনকারেজমেন্টটা না থাকলে আমি কি করে আরেকটা নতুন ব্লগ শুরু করব বলো তো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো।